প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি চট্টগ্রাম ৯ আসন থেকে নাগরিক ঐক্য থেকে মনোনীত এমপি পদপ্রার্থী জনাব নুরুল আফসার মজুমদার স্বপনের সাথে কথা বলতে। জনাব স্বপন, কেমন আছে? জি, আছি মানে আসলে তো আমাদের এখন শেষ পর্যায়ের দিকে আমরা প্রচন্ড ব্যস্ত, আবার সর্বোচ্চ চেষ্টা সবাই করছে, আমিও করছি। তো এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে মানে মানে বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচনের যে পূর্ব ইতিহাস, সেই পূর্ব ইতিহাস অনুযায়ী আমরা আশান্বিত যে আমরা একটা ভালো নির্বাচন পাবো। কিন্তু আবার সংখ্যা কাটছে না এই কারণে যে নির্বাচন কমিশন যেসব শর্তগুলো দিয়েছিল সেই সব শর্ত তো কেউই মানছে না। আবার আমরা অত্যন্ত একটা আইন অথবা নিয়ম নীতির মধ্যে থাকতে গিয়ে আমরা আবার পিছিয়ে পড়েছি প্রচারণায়। আমরা চাকা ব্যবহার করা যাবে না বলেছিল, কিন্তু আমরা দেখলাম যে শুধু চাকা কি মানে অর্থাৎ পারলে ওরা ট্রেন নিয়েও শুরু করতে পারবে। তো সুতরাং সবকিছু মিলে নির্বাচন কমিশন যা বলেছে তার কোনো কিছুই মাঠের মধ্যে নাই। বলেছে যে এই আপনার যে পলিথিলিন যেগুলো দিয়ে মানে অর্থাৎ ব্যানার করা যাবে না, সেগুলো আমরা করি নাই। কিন্তু আমরা দেখলাম যে বড় দলগুলো সবাই এগুলো বড় সড়ো করেছে, বড় সড়ো কালার করেছে। তো সুতরাং এগুলো আসলে কোনোদিনও লেভেল প্লেইং ফিল্ড না, মানে অর্থাৎ একটা বৈষম্য, ডিসক্রিমিনেশন এখানে আছে। আর এই ডিসক্রিমিনেশনটা যে খুব চলে যাবে এটাও আমি মনে করি না, যে কারণ নির্বাচন কমিশন নিজেও আসলে ডিসক্রিমিনেটেড। তার কারণটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন, সে মূলত তো আমলা, সেও জানে যে ক্ষমতায় কে আসবে, সুতরাং তার ইউটার্নটা তার দিকে, চোখটা তার দিকে চলে যায়। সুতরাং এটা একটা প্রবণতা, আবার এটা একটা নৈতিক অবস্থা। সুতরাং আমরা আসলে এই নৈতিক যেই আমলা শ্রেণী, এটা আমরা পাবো না, সহসাই পাবো না। আর যেহেতু পাবো না, সেহেতু একটা ডিসক্রিমিনেশন এখানে থাকবে। এর মধ্যেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে আসলে কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আমরা নির্বাচনের দিন অপেক্ষা করছি, যে নির্বাচনটা সুষ্ঠু হবে এরকম একটা ভাবনা আমাদের কাছে আছে, ভোটাররা আসবে এরকম একটা আশা ভরসা আছে। কিন্তু আমরা জানি না যে আসলে এর মধ্যে কি হতে পারে, কারণ গতকালও কি হয়েছে সেটা আমরা দেখলাম, আগামীকাল কি হবে আবার সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। সবকিছু মিলে সংখ্যা আসলে কোথাও কাটার সুযোগ নেই। আপনার যে লিফলেট বা আপনার যে কাগজের মধ্যে আমরা দেখলাম যে চট্টগ্রাম ৯ আসনের জন্য যে ৯ দফা, এটার পেছনের পরিকল্পনা বা এটা সামনের পরিকল্পনা নিয়ে যদি কিছু বলতেন। আসলে প্রথমত আমাদের যে ইস্তেহারটা জাতীয়ভাবে আমরা একটা ইস্তেহার দিয়েছি, আর আমাদের যারা এলাকা ভিত্তিক দাঁড়িয়েছি তারা এলাকার সমস্যাগুলিকে আমরা ফোকাস করে অথবা সেগুলিকে আমরা একটা গবেষণার ভিতরে এনেই আমরা আসলে এই ৯টা দাবি এখানে করেছি। মূলত ৯ আসনের যে মূল দাবি সেটি হচ্ছে যে এখানকার যেই আপনার নানান ধর্মীয় সম্প্রদায়ের যে সম্প্রীতি আছে, সেই সম্প্রীতিটাকে রক্ষা করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আত্মমর্যাদার সাথে এই সম্প্রীতি অথবা এই সম্প্রদায়গুলো এখানে বসবাস করা, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ 5ই আগস্টের পর থেকে আসলে সবচেয়ে বড় যে সংকট ঘটেছে, সেই সংকটটা হচ্ছে মূলত আসলে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিগত অবস্থান থেকে বিভিন্ন সম্প্রদায় শঙ্কিত হয়ে আছে। সুতরাং এই জায়গাটা কতটুকু আত্মমর্যাদায় আনা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা নির্বাচনেও দেখছি যে এইসব বিষয়গুলো অত্যন্ত প্রায়োরিটি পাচ্ছেন ৯ আসনে। আর পাশাপাশি ৯ আসনে আপনারা জানেন যে ৯ আসনের মধ্যে আপনার যে চাকতাই খাল, কর্ণফুলী নদী দূষণ, তারপরে এখানকার যে পানি নিষ্কাশন, এগুলি সমস্ত কিছু অত্যন্ত জড়িত। আর পাশাপাশি আমরা এটা রেখেছি যে এখানকার মানুষকে বিনামূল্যে পানি দেওয়ার ব্যাপারটা। পানির আসলে কখনো মূল্য হতে পারে না, মানে নদীমাতৃক একটা দেশে পানি কেন আসলে মানুষ কিনে খাবে। সুতরাং সেই জায়গায় পানিটা যেন বিনামূল্যে নেওয়া যায়, এবং পানির জন্য যেন একটা আপনার মানে ওইরকম একটা শোধনাগার করা যায় যেখানে সেটা সাধারণ জনগণের কাছে পানি যাওয়া যায়। আর সবচেয়ে বেশি মর্মাহত হবেন আপনি যদি, আমি নির্বাচনের কারণে তো ঘুরেছি, এছাড়াও আমার একটা জনপ্রতিনিধিত্বশীল আমার একটা অবস্থান ছিল। আমি বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে আমি যেতাম। সেই জায়গাতে যেমন ধরুন গোয়ালপাড়া আমি গিয়েছিলাম। এটা শহরের ভেতরে অসহজ, মানে এটা হতেই পারে না যে একদমের অধিকার
মানবাধিকার বঞ্চিত একটা মানে মানে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চটা ওখানে আছে। ছোট ছোট জায়গার মধ্যে মানুষজন থাকে, তাদের কোনো ল্যাম্পপোস্ট নাই, এবং সেখানে এইসব নানান কারণে ওখানে অন্যান্য অপরাধী চক্ররা ওখানে যায়। তারপরে হচ্ছে আবার আমি গেছি ইয়াকুবনগর, সেখানেও আমি দেখলাম একই অবস্থা। ছালা কলোনি গেলাম, সেখানেও একই অবস্থা, নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। সবকিছু মিলে এই একটা বিশাল শ্রমিক শ্রেণী যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা আমাদের উৎপাদনের সাথে জড়িত, তারা কেউই শহরের মধ্যেই একটা অশহরে থাকে। সুতরাং এটা আসলে কে দেখবে? এটা জনপ্রতিনিধি হিসেবে আমরা তো আইন প্রণয়নকারী হিসেবে সংসদে যাব, কিন্তু আমরা আমাদেরকে ভাবা হয় যে আমরা আসলে সংস্কার অথবা আমরা উন্নয়ন করব। এটা একটা বড় রং কনসেপ্ট যে আমাদেরকে ভাবা হয়, কিন্তু আমরা তো আসলে মূলত যারা সংসদে যাবে তারা বাংলাদেশের সামগ্রিক আইন নিয়ে চিন্তা করবে। সুতরাং সেই জায়গাটাতে আমি মনে করি যে যেহেতু এটা আমাদেরকে মানুষ যেভাবে দেখছে, আমিও ওইভাবে করে এটি যেন আমার এলাকায় যারা স্থানীয় সরকার থাকবে তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য এগুলো আমি দেখেছি, আমি এগুলো অবলোকন করেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি যে আসলে সমস্যাটা কোথায়। কিন্তু আমরা আসলে একটা জটিল আমলাতন্ত্রের ভেতর আছি। অর্থাৎ 5ই আগস্টের সবচেয়ে সাফল্য আর সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা হচ্ছে আমরা আসলে একটা আমলাতান্ত্রিক জটিলতায় আছি। ভীষণ রকমের আমলা নির্ভর, এবং আমলারা এমন ভাবে এটার একটা নেটওয়ার্কিং তৈরি করেছে যে এখান থেকে কোনো রাজনীতিবিদ আগামীতে কিভাবে বেরোবে, আমার কাছে মনে হয় যে এটা রিশাফেল করতে হবে। এবং আমলাতন্ত্রকে আমাদের একটা বিষয়ে বোঝানো উচিত যে তারা যেই প্রজাতন্ত্রের যেই তারা কর্মকর্তা কর্মচারী, তাদের এই জায়গায় কতটুকু দায় দায়িত্ব এবং জবাবদিহিতা আছে সেইটা অত্যন্ত নতুন করে আমাদেরকে ভাবতে হবে। মোট কথা এটা আসলে পুনর্গঠনই করতে হবে। এটা কোনোভাবেই আপনি ভাবতে পারবেন না যে একটা 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 টিএনও একটা ইউএনও আসলে অনেক রকমের প্রভাবিত হয় এবং প্রভাবিত করতে পারে। সুতরাং এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদ আসবে যাবে, রাজনীতিবিদ সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকারের যে কাঠামো, সেই কাঠামোতে যদি দায়িত্ববান মানুষ না থাকে এবং তারা যদি ন্যায্যতার ভিত্তিতে কথা না বলে, তারা যদি তাদের আইন প্রয়োগের ক্ষেত্রে যদি তারা পার্সুয়ালিটি করে, কোনো নির্বাচন দিয়ে কোনো কিছু হবে না। যেহেতু আপনি একজন হয়তো 9 আসনের ভোটার, আমি 9 আসনের ভোটার। আমি আপনার কাছে দুইটি মতামত জানতে চাইবো এই মুহূর্তে, যে আপনি যেহেতু একজন ভোটার আবার আপনি প্রার্থীও। হ্যাঁ, এমনটার সময় বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ 2টি আসনের প্রার্থীর উপর একটা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা দেখেছি ইতিমধ্যে, তার মধ্যে একজন মারাও গেছেন। এমন সময়ে একজন প্রার্থী হিসেবে কতটুকু নিরাপদ মনে করছেন, এবং একজন ভোটার হিসেবে যারা আমাদের ভোটাররা আছেন, মা বোন কিংবা আমাদের পুরুষ ভাইরা, তারা আসলে কতটুকু নিরাপত্তা জনিত সমস্যায় আছে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য? প্রথমত আসলে আপনি বোধহয় ইনকিলাব মঞ্চের যে আন্দোলনের কথা বলছেন, ইনকিলাব মঞ্চের আন্দোলন এবং হাদি, এটা একটা ন্যায্য বিচারের বিষয়, এবং এই ন্যায্য বিচার অন্তর্বর্তীকালীন সরকার কেন এত দেরি করছে সেটা আমি জানি না, কিন্তু এর ভিতরে যে একটা রাজনীতি আছে অথবা যে গভীর একটা ষড়যন্ত্র আছে, এটা আমরা সবাই বুঝতে পারি। সুতরাং হাদির বিষয়টা নিয়ে আবারও এই নির্বাচনকালীন সময়ে রাজনীতি, এটাও আমি মনে করি যে একটা অন্য মানে অর্থাৎ সবকিছু মিলে এটা খুব সুস্থ কোনো রাজনৈতিক আচরণ নয়। পাশাপাশি প্রশাসনের যেই হামলা, নগ্ন হামলা, এটা প্রশাসন সব জায়গায় করে নাই। কেউ কোনো পুলিশকে দেখেছি বাঁচাতে, আবার কোনো পুলিশকে দেখলাম যে তারা মানে তারা হুররে করছে। মানে এইরকম একটা প্রশাসনিক ভাবে কেন এইরকম একটা যে মনস্তত্ত্ব তৈরি হলো এটা আমরা জানি না। আবার আমরা দেখলাম যিনি পুলিশের বড় কর্মকর্তা, তিনি একদম মানে অর্থাৎ ভাবে মানে পোশাক মানে অর্থাৎ ইউনিফর্ম ছাড়াই উনি বলছেন যে মার মার বলছেন। এগুলো আমাদেরকে আসলে খুবই মর্মাহত করে।
খুবই মর্মাহত করে যে পুলিশ প্রশাসন তিনি মার অথবা এরকম খেপে যাওয়ার ব্যাপারটা থাকে না, তার কোন রকমের এই মানে মনস্তাত্ত্বিক ইমোশন তৈরি হয় না, তার যেটা হয় ন্যায্যতা তৈরি হয়, তার যেটা হয় তার ট্রেনিং থাকে, সে এরকম আন্দোলনকে কি করে প্রশমিত করবে সেই রকম তার একটা ভূমিকা থাকে। কিন্তু আমরা দেখলাম যে এটা এক ধরনের পাল্টাপাল্টির মতো বিষয় মনে হয়েছে। আসলে না, আমরা বোধহয় কোনো কিছুই করতে পারি নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কোনো প্রশাসনের উপরে কোনো ক্ষমতা অথবা কোনো অবস্থান আছে বলে আমি মনে করি না। আমাদের সমস্ত কিছুই গাঠনিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আবার তৈরি করতে হবে, এবং যারাই ক্ষমতায় যাবে তাদের উপরে এই চাপগুলো থাকবে, তাদের মধ্যে তাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকবে। এবং আপনি জানেন যে বাংলাদেশের মানুষ 5ই আগস্টে এই একটা ছাত্র জনতায় অংশগ্রহণ করেছিল শুধুমাত্র একটা ভোটের দাবি নিয়ে। যেই ভোট তারা দিতে পারে নাই, যেই ভোট এবং যেই নিরাপত্তাহীনতা বাংলাদেশ ভুগেছে, সেই জায়গা থেকে মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু মানুষকে আমরা আবারও আশাহত করছি, মানুষকে আবারও আমরা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি সে যেন রাজনীতি থেকে বিমুখ হয়ে যায়। আমরা মানুষকে রাজনৈতিক করতে চাই। রাজনৈতিক জনগোষ্ঠী একটা খুব গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যে ভোটটা দেওয়ার ক্ষেত্রে ভাবতে পারে যে আমি কাকে ভোট দেব। এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা সেই জনগোষ্ঠীকে তৈরি করতে পারি নাই। আমরা সেই জনগোষ্ঠী তৈরি করতে না পারার কারণে ভোটের রাজনীতিতে আবারও আমরা আকাঙ্ক্ষিত কোনো হয়তো ফল নাও দেখতে পারি। কিন্তু এই চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, এবং এই চর্চা অব্যাহত রাখলে আমি মনে করি যে এটা সম্ভব। আর যে কথাগুলো এখন বললাম এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট। একজন আমি প্রার্থী হিসেবে আমি জনগণকে কিভাবে চাই, জনগণ আমাকে কিভাবে চায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাকে কয়েকজন ভোটার আছে যে তারা আমাদের ইস্তেহার করেছে অথবা অন্যান্য রাজনৈতিক দলের ইস্তেহার করেছে, এবং ইস্তেহারগুলোকে পড়ে তারা সমান্তরাল ভাবে রেখে রাতে বসে পারিবারিক ভাবে একটা সিদ্ধান্ত নিবে। আমরা সকালবেলা পরিবারের সবাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এই ভদ্রলোকটিকে এই লোকটিকে আমরা ভোট দিব। সুতরাং এই কনসাসনেস যেখানে নাই, সেখানে ডেফিনেটলি ভোট অথবা ভোটের যেই ফলাফল অথবা ভোটের মাধ্যমে যেই জনপ্রতিনিধি সেটি সঠিক নাও হতে পারে। আচ্ছা, যেহেতু আগামীকাল নির্বাচনী প্রচারণার শেষ দিন, এর মধ্যে জনগণ থেকে কিরকম সাড়া পাচ্ছেন? জনগণের মধ্যে সাড়া বলতে আপনি ঠিক জনগণের যে বিষয়, যেমন এই চট্টগ্রামের কথাই বলি, চট্টগ্রাম 9 আসনটা মূলত আসলে এখানে প্রায় 45% হচ্ছে আপনার মাইনরিটি, বলতে আমরা অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষদেরকে আমি মিন করছি। সেই জায়গা থেকে এখানে সবাই আসলে একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিল। সবার আকাঙ্ক্ষা যে সর্বদলীয় একটা ভোট যদি হতো তাহলে হয়তো খুব ভালো হতো। সুতরাং সেই আকাঙ্ক্ষা থেকে তারা একটা বড় রাজনৈতিক দলকে পাচ্ছে না। সুতরাং স্বাভাবিকভাবে অনেকেই হয়তো ভোট কেন্দ্রে নাও যেতে পারে অথবা ভোটে অনুৎসাহিত হতে পারে। তো সেই জায়গা থেকে এটি শুধু 9 আসনের কথা, সারা বাংলাদেশেও সব জায়গাতে এরকম যদি থাকে সেটা ঘটতে পারে। সত্যিকার অর্থে আমরা যতই ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করি, তার জন্য আমাদের এই 18 মাস 2 বছরের চর্চা, সেই জায়গায় আমরা তো ইনক্লুসিভ হতে পারলাম না। আমাদের 5ই আগস্টের যেই হত্যা হয়েছে, যে অবিচার হয়েছে, তারও বিচারটা যদি হয়ে যেতে পারতো তাহলেও কিন্তু আমরা ইনক্লুসিভ জায়গায় চলে যেতে পারতাম। সমস্ত কিছুকেই পেছানো হয়েছে। জনগণও এখনো দ্বিধা বিভক্ত, জনগণও দ্বিধান্বিত। আর সামগ্রিকভাবে আমরা আসলে একটা গুড গভর্নেন্স চাই। এই গুড গভর্নেন্স কিভাবে হবে, এটি একদিনে হবে না। এই চর্চা যা চলছে, আর আমাদের মতো মানুষরা যেভাবে করে আমরা কথাগুলি বলছি, ঠিক একই সুরে যদি অন্যরাও বলে, আমার মনে হয় যে হতেই পারে। একভাবে একই সুরেই বলতে হবে। আমার মনে হয় না এখানে আর কোনো অল্টারনেটিভ কিছু আছে। আপনাকে জনগণের কাছে ফিরে যেতেই হবে। জনগণ আপনাকে সিদ্ধান্ত দেবে, আপনাকেও জনগণকে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় জনগণকে সেই সুযোগ করে দিতেই হবে। জনাব স্বপন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। খবর 24, ধন্যবাদ। চট্টগ্রামে আপনাদের আজকের এই আমাকে কিছু বলার সুযোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।